মাননীয় বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি অর্থনীতিবিদ নই। অর্থনীতির তাত্ত্বিক জ্ঞান সম্পর্কে আমার ধারণা খুব সুস্পষ্ট নয়। সে কারণে আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাজেটটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে বাজেটের তাত্ত্বিক বিষয়সমূহ উপস্থাপনের জন্য অভিজ্ঞ, খ্যাতিসম্পন্ন এবং সুপরিচিত কিছু অর্থনীতিবিদ এবং কিছু গবেষণা প্রতিষ্ঠানের মূল্যবান তথ্য, মতামত ও সুপারিশের উপর আমি বিবেচনা করেছি। তথ্য সংগ্রহে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্য গ্রহণ করেছি। তাদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমানে বিশ্বে প্রথমে কোভিড মহামারী, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তারপরে নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছিল ব্যাপকভাবে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে পৃথিবীর প্রায় সব দেশই এর থেকে উত্তরণ করে ফেলেছে। প্রায় কয়েকটি দেশ উত্তরণের পথে আছে, কিন্তু আমাদের বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন। আমরা যেটা দেখছি সেটা হলো বাংলাদেশের অর্থনীতি সেই কোভিডের সময় যা ছিল তার থেকে উত্তরণ না করে বেশিরভাগ ক্ষেত্রে আবার অবনতির দিকে এবং ক্রমশ আরও অবনতির দিকে চলে যাচ্ছে। এখন এই উত্তরণ থেকে ঠেকানোর জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ সামনে এই বাজেটের মাধ্যমে এবং পরবর্তী বাজেট বাস্তবায়ন এবং নীতিমালা প্রণয়নের মাধ্যমে এটা করার একটা আশা আমরা করেছিলাম। আমি কিছু কিছু সমস্যা এখানে তুলে ধরতে চাই, যেটা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি বা এখন বর্তমান বাংলাদেশের যে সামষ্টিক রাজনীতির আর অর্থনীতির যে সমস্যাগুলি, সেগুলোর একটা হলো, আমি 12টা সমস্যার কথা এখানে উল্লেখ করতে চাই। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি, টাকার বিনিময় হারের পতন, সীমিত রপ্তানির প্রবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান সুদের হার, উচ্চ নন পারফর্মিং ঋণ, সরকারের সংকুচিত আর্থিক ক্ষমতা, এডিবি ব্যয়ের ক্ষমতা হ্রাস, বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, বাজেট ঘাটতি অর্থায়নের জন্য ব্যাংক ঋণের উপর অতি নির্ভরশীলতা, বিদেশি বিনিয়োগের পতন, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, অর্থনৈতিক প্রবৃত্তির গতি হ্রাস, বেকারত্ব। মাননীয় স্পিকার, দু একটি এক্সাম্পল আমি প্রথমে দিয়ে নিতে চাই। রিজার্ভ এখন ঝুঁকিপূর্ণ বলে বলা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, অনেকে IMF-এর বরাত দিয়ে বলছেন, খবর সংবাদ মাধ্যমে আসছে। যদিও এগুলো সবসময় বাংলাদেশ ব্যাংক বলছে না, এগুলো ঠিক না, কিন্তু কোনটা ঠিক এবং সেটা গ্রহণযোগ্যভাবে তুলে ধরার জন্য আমরা বাংলাদেশ ব্যাংককে দেখছি না। কাজেই এখন যা অবস্থা দাঁড়িয়েছে, যেটা সংবাদ মাধ্যমে আসে জনগণ সেটাই বিশ্বাস করে, সরকারের ভাষ্য মানুষের বিশ্বাস করছে না। এটা আমি মনে করি দুর্ভাগ্যজনক। সরকারের এই ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা যেমন আগে BBC শুনতাম, অনেক সময় দেশীয় নিউজ শুনতাম না, তো সেরকম যদি এখন বাংলাদেশ ব্যাংকের অবস্থা সেরকম হয়, এটা তো কোনো সময় আমরা ভালো বলে মনে করতে পারি না। তো রিজার্ভের ঘাটতির জন্য যেটা বলছি, 2024-এর এপ্রিল শেষে নিট রিজার্ভ 12.80 বিলিয়নে দাঁড়িয়েছে। এটা বলা হচ্ছে যে জুন 2023-এ ছিল 19.56, সেপ্টেম্বর 2023-এ ছিল 16.92, ডিসেম্বর 2023-এ ছিল 16.73, এখন এপ্রিল 2024 এসে সেটা হয়ে গেছে 12.80। এই ক্রম অবনতিটাই হলো একটা বড় ধরনের সমস্যা বা ডেঞ্জার আমরা মনে করি। এটা সাধারণত হয় আমাদের আয় করে, আমরা রপ্তানি করে, প্রবাসী আয় ইত্যাদি থেকে যে আসে, তার তখন যখন আমরা রপ্তানি বেশি করি তখনই এই রিজার্ভগুলো পতন হতে থাকে। সেখানে এখন আমাদের 3 মাসেরও কম রিজার্ভ, সেই কারণে এটা ঝুঁকিপূর্ণ অনেক কিছু বলা হচ্ছে। আমি হয়তো সেগুলো দিকে যাচ্ছি না। আমার কথা হলো, রপ্তানি আয় একটা জায়গায় গিয়ে আমাদেরকে এমনভাবে দাঁড়া করাতে হবে, রপ্তানি এবং প্রবাসী আয়, যাতে করে আমদানি চেয়ে আমরা উপরে থাকতে পারি। আমরা আমদানিকে কমিয়ে আনছি, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর চেষ্টা করে হয়তো পারছি না, আমদানিকে কমিয়ে আনছি। কিন্তু এখানে একটা বিষয়, মানে স্পিকার, যেটাকে আমদানিকে কমাতে চাইলেও একটা লেভেলের নিচে আমরা আমদানি কোনোদিনই আনতে পারবো না। কারণ আমদানি কতগুলো বিষয়, আমরা আমদানি উপরে সম্পূর্ণ নির্ভরশীল, এবং সেগুলো বাদ দিলে তো আমরা দেশে বসবাসই করতে পারবো না। যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টস, যেমন এখন LNG গ্যাস, যেমন অনেক খাদ্যশস্য আছে, যেমন সয়াবিন তেল, যেমন চিনি, অনেক কিছু আছে যেগুলো আমাদের না হলেই চলবে না। তো এগুলোতে আমাকে আমদানি করতেই হবে। তো সেই কারণে যদি এটা ক্রমাগত নিচের দিকে চলে যেতেই থাকে রিজার্ভ,
এবং তাহলে আমাদের সামনের দিকে একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে যদি রিজার্ভটা একটা এখন যদি আশঙ্কাজনক হয় এরপরে আরও আশঙ্কাজনক হবে এবং তারপরে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তো রিজার্ভের সঙ্গে আমি মাননীয় স্পিকার এখানে একটা জিনিস খুব সামান্যই আমরা অনেক সময় বলি রিজার্ভ ঠিক কম থাকলে কী অসুবিধা আছে। আমি দেখতে পাচ্ছি যে রিজার্ভের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কতগুলো জিনিস একসঙ্গে জড়িত হয়ে গেছে। সেটা হলো টাকার বিনিময় হারে পতন হচ্ছে, রিজার্ভ হচ্ছে না, আমরা আমদানি ব্যয় কমানোর চেষ্টা করছি, যার জন্য টাকা অবমূল্যায়ন হচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় উদ্যোগতি ঠেকানো যাচ্ছে না, যেহেতু ডলারের দাম কম, ইম্পোর্টের জিনিসের দাম বাড়ছে। আবার সাধারণভাবেই যেটা হয় সেটা হলো এই মার্কেটে আমদানি কম হলে অনেক জিনিসের স্ক্যাসিটি হয়, তখন স্বাভাবিকভাবে দাম বাড়ে। আর এটারই পরোক্ষভাবে এটা আমাদের রপ্তানিকেও সীমিত করার, প্রবৃদ্ধিকে সীমিত করছে। এটা একই সঙ্গে বিদেশি বিনিয়োগের পতন হচ্ছে, মানে বিদেশি বিনিয়োগেরা আসবে, টাকা বিদেশে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারে না। বেসরকারি বিনিয়োগের স্থবির, বেসরকারি বিনিয়োগ হচ্ছে আমি ফ্যাক্টরি করবো, মিল করে তারপর আমি ইলেকট্রিসিটি পাবো কিনা, গ্যাস পাবো কিনা, আমার র মেটেরিয়াল আনতে হবে। যদি রিজার্ভের স্থিতিশীলতা অবস্থা ধরে রাখা না যায় তাহলে সার্বিক অর্থনীতিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি হতে পারে। মানে স্পিকার, আমি এই প্রেক্ষিতে এখন বাজেটের সম্পর্কে কথা বলা শুরু করি। 2024-2025 অর্থ বছরের বাজেট একটি গতানুগতিক বাজেট বলে আমাদের মনে হয়েছে। এর আগের বছর যেরকম ছিল, তার আগের বছর যেরকম ছিল, তার আগের বছর যেরকম ছিল, সেই একই ইনক্রিমেন্টাল, এক একটা হেড 10%, 5% বাড়ানো কমানো, এই আর কি। আর এর সঙ্গে ধারাবাহিকতা রাখা হয়েছে ওইটাই। আর অর্থনৈতিক পরিস্থিতি যে সংকটময়, এটা বাজেট বক্তৃতার সময় অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাজেট বরাদ্দের সময় আমরা এটা এইভাবে দেখছি না। সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে সারা বিশ্বে আমাদের দেশের চরম যে অর্থনৈতিক দুর্দশা, সেই অনুযায়ী বাজেটটা উত্তরণের জন্য তেমন কোনো স্পষ্ট দিক নির্দেশনা দিতে পারছে না। কিছু কিছু সমস্যা আমি যেটা আগেই বললাম বাজেট বক্তৃতায় স্বীকার করা হয়েছে, কিন্তু এটার সমাধানগুলো যেটা দেওয়া হয়েছে সেটাতে সমাধানের পরিবর্তে সমস্যা আরও অ্যাগ্রেভেট করবে বলে আমাদের বিশ্বাস। আমি পরে এটাতে আসছি। আমি বাজেটটা সম্পর্কে সংক্ষেপে বলি। সবাই আপনারা জানেন বাজেট আমরা প্রস্তাবিত 24-25-এর বাজেট হলো 7,97,000, মানে 8 লক্ষ কোটি টাকার মতো। পরিচালন ব্যয় ধরেছে 5,09,000 কোটি টাকার মতো। আর পরিচালন ব্যয়ের সঙ্গে উন্নয়ন ব্যয় 2,81,000 কোটি টাকার মতো মিলে হয় বাজেটে 8 লক্ষ কোটি টাকার মতো, 7,97,000। আর বার্ষিক উন্নয়ন ব্যয়ের মধ্যে, যাই হোক পরে এটা আসছি আমি। প্রথম হলো আর রাজস্ব, এর থেকে আমি রাজস্ব আদায়ের জন্য যে খরচ ঠিক করার পরে রাজস্ব আদায় আমরা টার্গেট করেছি 5,45,000 কোটি টাকা। আর সেখান থেকে কর থেকে 4,95,000 কোটি টাকা। তো দেখা যাচ্ছে যে সামগ্রিক ঘাটতি দাঁড়াচ্ছে, বাজেট যেটা আমরা খরচ করার চিন্তা করেছি সেটা থেকে রাজস্ব বাদ দিলে সামগ্রিক ঘাটতি দাঁড়াচ্ছে 2,56,000 কোটি টাকার মতো। এবং এটা ঘাটতির যেটা অর্থ সংস্থান করছি আমরা সম্পূর্ণ ঋণের উপরে। সেখানে আমরা ঋণ নিচ্ছি, বৈদেশিক নিচ্ছি 1,27,200 কোটি টাকা, যেটা 10.82 বিলিয়ন। আমরা যদি 117 টাকা 50 পয়সা করে ডলার ধরি, তো সেখানে আমরা দেখছি যে বৈদেশিক ঋণ নিচ্ছি আমরা 10.82 বিলিয়ন ডলার, কিন্তু নিট পাচ্ছি হলো আমরা 7.72 বিলিয়ন ডলার, মানে 90,700 কোটি টাকা। তো এখানে দেখা যাচ্ছে যে কেন, যে বৈদেশিক ঋণ নেওয়ার সময় আমাদেরকে একটা 3.11 বিলিয়ন ডলার আগেই প্রথমেই শোধ করে দিচ্ছে কিস্তি হিসাবে। তার মানে ঋণ নিয়ে আমরা ঋণকে শোধ করে তারপরে সেই ঋণ ব্যবহারের জন্য যাচ্ছি। তো মোট বৈদেশিক ঋণ হচ্ছে 90,000 কোটি টাকা, আর আভ্যন্তরীণ ঋণ হচ্ছে 1,60,900 কোটি টাকা। মোট ঘাটতি দেখা যাচ্ছে 2,51,600 কোটি টাকা। এটা সম্পূর্ণ আমরা ঋণের থেকে এটা আমরা মেটানোর জন্য বাজেটে প্রস্তাব করেছি। আমরা যেহেতু ঋণ নিয়েই ঋণের শোধ করি, এটার পরে আমি আরেকটা জিনিস পরিচালন ব্যয়ের মধ্যে আসি। সেখানে আমাদের পরিচালন ব্যয়ের আবর্তক যেটা, সেটা ধরা হয়েছে 4,68,983 কোটি টাকা, 4.5 লক্ষ ধরেন। তার মধ্যে আভ্যন্তরীণ সুদ এবং বৈদেশিক ঋণের সুদ, আমাদের দেশীয় যে সুদ দিচ্ছি এবং আমরা বিদেশি যে সুদ দিচ্ছি সেটা মিলে 1,13,000 কোটি টাকা। তার মানে এটা যে দাঁড়াচ্ছে প্রায় 1/4 আমরা ব্যয় করছি, তার পূর্বে নেওয়া ঋণেরই শোধ করছি 1/4। এবং এই শোধ করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে এখানে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য
যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা ঋণ নির্ভর হয়ে যাচ্ছে সব কিছু। এখন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা যেটা রেখেছি 2,65,000, আর এডিবিতে 7,06,000, সবসাথে 2,72,000 মতো। এখানে ঋণের উপর নির্ভর করতে হচ্ছে আমাদের সম্পূর্ণ, কারণ আমরা রাজস্ব যেটা আয় করছি আমরা পরিচালন ব্যয় তার কাছাকাছি, কোনো ঘরে টাকা থাকছে না। ঋণ দিয়ে রাজস্ব আমাদের এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। এখানে একটা জিনিস মাননীয় স্পিকার, আমরা যদি এখন ঋণ নিয়ে বাস্তবায়ন করতে চাই, দেশীয় খাতে যে 1,60,000 কোটি টাকার ঋণ নেওয়ার কথা আভ্যন্তরীণ ব্যাংকের থেকে, সেটাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যারা এই বিষয়ে অভিজ্ঞ এবং যারা অর্থনীতিবিদ বিশেষজ্ঞ তারা বলছেন যে এটাতে আমাদের যদি এটা ঋণ নিতে হয় এবং আমরা যদি আরও বেশি ঋণ নিতে হয়, যেহেতু আমরা পরোক্ষ কর যদি পরবর্তীকালে রাজস্ব আদায় কম করতে পারি, তাহলে এটা বিরাটভাবে তারল্য সংকট সৃষ্টি হবে ব্যাংকিং খাতে, এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট সৃষ্টি হবে এবং ব্যাংকগুলি শেষ পর্যন্ত যারা ব্যবসায়ী এবং উৎপাদনকারী তাদেরকে যথাসময়ে সঠিক ঋণ দিতে পারবে না, এবং সব জায়গায় একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, জব ক্রিয়েশন কম হবে। আমাদের এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে আমরা যেহেতু আর তারল্য সংকট হলে বেকারত্ব বাড়বে, আর যদি আমরা রাজস্ব বাড়িয়ে এটা শোধ করতে চাই, এই ঋণটা কমাতে চাই, তাহলে রাজস্ব বাড়াতে গেলে আমরা বেশিরভাগ নির্ভর করছি পরোক্ষ করের উপর। তাহলে যেটা হবে সেটা হলো পরোক্ষ করের চাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। একদিকে আমরা বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যদি আমরা বেশি কর আরোপ করতে চাই, মূল্যস্ফীতি হবে, আর যদি আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে কর আরোপ না করে ব্যাংকের থেকে নিতে চাই, তাহলে চাকরি বাকরি বেকারত্ব বাড়তে থাকবে। তা উভয় সংকট। সেজন্য আমরা মনে করি, এবং অনেক অর্থনীতিবিদ এখানে বলেছেন যে উন্নয়ন বাজেটটা এবার কমানো উচিত ছিল। উন্নয়ন বাজেট কমালে এইখানে কম সমস্যার সৃষ্টি হতো। এটা যদি উন্নয়ন বাজেট নিয়ে আমরা আরও বাড়াই, তাহলে এই সমস্যা আমরা কোনো সময় সমাধান করতে পারবো না। একদিকে ইনফ্লেশন হবে, আরেকদিকে বেকারত্ব হবে। যে সমস্যা আছে এটা আরও সামনের দিকে দীর্ঘায়িত হবে। এখানে আরেকটা জিনিস আমি স্পিকার বলতে চাই, অনেক সময় শুনি, এটা আমি জাস্ট ক্ল্যারিফিকেশনের জন্য বলতে চাই যে নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়ন, এই কথাটার অর্থ কী? আমরা সবসময় যেটা দেখেছি আমাদের দেশে দীর্ঘদিন থেকে ঘাটতি বাজেট হচ্ছে। আমরা কিছু টাকা সরকার পরিচালনার জন্য কিছু খরচ হয়, সেটা আমরা ট্যাক্সের মাধ্যমে উঠানোর চেষ্টা করি। এই ট্যাক্সের টাকা যদি বেশি হয়, সেটা দিয়ে যদি আমরা উন্নয়ন ব্যয় করতে পারি, তাহলে এটা নিজস্ব অর্থায়নে বলা যায়। সেই হিসাবে কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন থেকে যেহেতু ঘাটতি বাজেট, আমরা ট্যাক্সের টাকা দিয়ে তেমন উন্নয়ন কোনো সময় করছি না, আমরা সব করছি দেশি বিদেশি ঋণের উপরে। কাজে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের উন্নয়ন হচ্ছে ঋণের অর্থে। তো সেই অর্থে যদি প্রথম কথা ধরা যায় যে রাজস্বের অর্থে যেটা, সেটা আমাদের নিজস্ব অর্থায়ন, তার বাইরে, তাহলে বাংলাদেশ সব প্রজেক্টই নিজস্ব অর্থায়নের বাইরে চলে যায়। আর যদি ধরে নেই যা ঋণটা আমরা নিয়েছি দেশি বিদেশি, এটা আমরা শোধ করছি এবং কাজে এটাও আমাদের টাকা, তাহলে সব প্রজেক্টই কিন্তু নিজস্ব অর্থায়নের আওতায় চলে আসে। এটাতে আলাদাভাবে কোনো একটা প্রজেক্ট নিজস্ব অর্থায়নের আওতায় আসার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এই কথাটা নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের কথাটা আসে এইভাবেই, যদি আমরা যে অর্থ বিভাগ বা সরকারি কোনো ডিপার্টমেন্টের যে টাকাগুলি আসে, সেটা রাজস্ব আয় তার হিসাবে আসে, বিদেশি ঋণ হিসাবে আসে, দেশীয় ঋণ হিসাবে আসে, বিদেশি গ্র্যান্ট হিসাবে আসে, এবং বিদেশি যদি কোনো চুক্তি করে কেউ কোনো একটা প্রকল্প করার জন্য, সেটাও তার মাধ্যমে হয় চুক্তিতে সরাসরি সেই প্রকল্পে যায়, অথবা যদি তারা না দেয় তাহলে ওখানে আমরা এক্সট্রা ঋণ করে অর্থায়ন থেকে করে তার সঙ্গে চুক্তি করে প্রকল্পে আমরা দিতে পারি। মানে টাকাটা সরকার থেকে দিচ্ছে এবং সরকারি সেখানে দিচ্ছে এবং ঋণ করে দিচ্ছে, এবং ঋণের সেখানে সুদও আছে। এবং যদি আমরা আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলোর থেকে যদি কথা ধরি, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক অথবা IMF, এরা কিন্তু আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে এবং স্বল্পোন্নত দেশে অনেক কম সস্তা দরে ওরা বড় বড় ঋণ দিয়ে থাকে কতগুলো অবকাঠামো করার জন্য। আর বাইরের থেকে আমরা যখন ওই অর্থায়নটা অন্য কোনো ব্যাংকের থেকে নিয়ে সরকারের মাধ্যমে চুক্তি করে সেই প্রজেক্টে দেই, সেখানে কিন্তু সেটা সবসময় বেশি খরচ পড়ে। কাজেই আমি মনে করি নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের কথাটা বললে সব প্রকল্পই নিজস্ব বাস্তবায়নে করা হচ্ছে। আর যদি না বলতে চান, কোনো প্রকল্পই নিজস্ব বাস্তবায়নে করা যায় না। এটা আমার ব্যক্তিগত, আমি যেটা খুঁজে দেখলাম, আমার অনেক থেকে একটা ইচ্ছা ছিল যে ব্যাপারটার অর্থটা ভালো করে দেখব, সেটার জন্য এটা বললাম। মাননীয় স্পিকার, আমাদের এখানে রাজস্ব আদায়ের প্রস্তাব করা আছে 4,80,000 কোটি টাকার মতো। সেটার
বেশিরভাগটাই পরোক্ষ কর 66%, এবং ওই বাজেটে যে এটা কর যে 4,80,000 কোটি টাকা যে বাজেটে করা হয়েছে, সেটার মধ্যে গত অর্থবছর ছিল 4,30,000, সেটাকে আমরা পরবর্তীকালে রিভাইজ করে 4,10,000 করেছিলাম। এখন আবার আমরা 70,000 বাড়িয়ে 4,80,000 করলাম। কিসের ভিত্তিতে? আমাদের দেশের লোক কি অনেক ধনী হয়ে গেছে, টাকা পয়সা আগের চেয়ে বেশি দিতে পারবে? এটার করার কোনো অর্থ আমরা বুঝতে পারছি না। যদি আপনি আগের বার 4,30,000 অ্যাচিভ করতে না পারেন, তার চেয়ে এবছর এমন কি ভালো ইকোনমিক পারফরমেন্স হচ্ছে যে আমরা এর চেয়ে বেশি আমরা আদায় করতে পারবো। কাজে এটা আদায় করা সম্ভব হবে না, হয়তো ঋণ নিতে হবে, আমরা এটা আশঙ্কা করছি। আর ঋণ নিলে, যেটা আগে বললাম, যে বিভিন্ন যখন বেশি ঋণ নেবে বেসরকারিরা ঋণ পাবে না, ঋণ কর্মসংস্থান হবে না। প্রস্তাবিত বাজেটের কারণে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদের ডাক্তার সালাউদ্দিন আহমেদ, উনি একজন গভর্নর ছিলেন সাবেক, উনি এই কথাটি বলেছেন। যে এখানে তার কথা হলো যে বাজেটের জন্য যে ঋণ নেওয়া হচ্ছে, এটাতে আমরা মনে করি নিতে হবে, এবং এটার পরবর্তীতে এটার এফেক্ট খারাপ হবে, বেকারত্ব বাড়বে, বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টিতে বাধা সৃষ্টি করবে, এবং জিনিসপত্রের দাম বাড়বে। ওনার সাজেশন ছিল যে এটাকে বাজেটে কমিয়ে দেওয়া হোক, উন্নয়ন ব্যয়টা কমিয়ে দেওয়া হোক, এবং যেগুলো নতুন করে প্রজেক্ট নেওয়া হয়েছে 1,285টি প্রকল্প, এটার অর্ধেক করে দিলেই ঋণ নির্ভরতা কমবে বলে তিনি মনে করছেন। আরেকটা কথা উনি বলেছেন, আমি মনে করি এগুলো আমাদের বিবেচনা করা উচিত। এখন যেহেতু সারা দেশে অর্থ সংকট চলছে, আমাদের সরকারের পরিচালনা ব্যয় কমানোর একটা উদ্যোগ থাকা উচিত ছিল, কোনো কমানোর জন্য চেষ্টা করা উচিত ছিল। তাহলে হয়তো আমাদের এই ধরনের সমস্যা থেকে কিছুটা উত্তরণ হওয়ার সম্ভব হতো। এখানে ডিস্ট্রিবিউশন অফ আমাদের যেটা বরাদ্দ, এগুলোর যে প্রপার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে সিপিডি একটা বিরাট গবেষণা করেছে। সেখান থেকে আমি 2-1টি জিনিস আপনাদেরকে বলতে চাই। সিপিডির গবেষণাতে তারা বলেছে যে তাদের বরাদ্দের বিষয়ে তাদের মতামত ছিল, নিম্ন আয়ের মানুষকে সহায়তা দেওয়া, যাতে উচ্চ দ্রব্যমূল্যকে মোকাবেলা করে টিকে থাকতে পারে সে ব্যবস্থা করার একটা প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। সরকারি সুযোগ সুবিধাসমূহ যাতে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে সেই বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধিসমূহ ব্যবহার করে ক্রমবর্ধমান বৈষম্য বা অসাম্য দূর করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃস্থাপন, তার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চাকরির সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি করার জন্য একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় মোটামুটি এগুলো স্বীকৃতি দিয়েছেন। এগুলো সম্পর্কে ওনার কথা হলো এগুলো দরকার আছে, কিন্তু আমরা দেখছি যে বাজেট প্রণয়নে বা রাজস্ব আহরণে বরাদ্দে তার খুব প্রতিফলন একটা আমরা দেখতে পাইনি। মানে স্পিকার, সেটা গবেষণাপত্রের সিপিডি আরও ডিটেল দিয়েছে। আমি 2-1টা এক্সাম্পল এখানে তুলে ধরতে চাই। বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করা হয়েছে। বাজেট মূল্যস্ফীতিকে বর্তমানে প্রায় 10% থেকে 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই অর্থে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আমদানির উপরে উৎস কর, আয়কর 2% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। কিন্তু সেখানে দ্রব্যসমূহ চাউল, আটা, মাছ, মাংস, পেঁয়াজ, মটরশুঁটি, হলুদ ইত্যাদি ইত্যাদি এর কর 2 থেকে 1% উৎস আয় কর। এটা অত্যন্ত অল্প একটা সুযোগ সুবিধা, এবং এই সুযোগ সুবিধাগুলি আমরা বাস্তবে যেটা দেখেছি, এগুলো গ্রাহক ভোক্তা পর্যায়ে যায় না, ব্যবসায়ীরাই এটার সুফল ভোগ করে। আর খারাপ জিনিস যেটা বেশিভাবে আমাদের চোখে পড়েছে, এটা অনেকেই বলেছেন এখানে, সারের ও অন্যান্য কৃষির উপর প্রণোদনা 40.1% কমানো হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা কমানো হয়েছে, যেখানে এখন আমাদের ধারণা এটা বাড়ানো দরকার ছিল। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে 22.3%। এটাও আমার মনে হয় কৃষির এখন আমাদের একমাত্র ভরসা, এর উপরে আমাদের সামনের দিকে যত রকম অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই বলেন, এটার উপর ভরসা। আর একটা হলো দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের উচ্চ মূল্যের কারণে নিম্ন আয়ের মানুষের যে নাভিশ্বাস, সে সময় ওএমএস কর্মসূচি গত বছরের তুলনায় এবছর 2,229.55 কোটি কম বরাদ্দ করা হয়েছে। মানে গত বছরের মতো রাখা হয়নি, তার চেয়ে কম। আমার কথা হলো যে কম, কতটুকু কম সেটা কথা না, বাট কম। ওয়াই? সেটা তো বাড়ানো দরকার ছিল। সাধারণ মানুষ তো এখন না খেয়ে আছে, অনেক কষ্টে আছে, তো তাদের জন্য একটা ব্যবস্থা করা যাবে না? খাদ্য ভর্তুকিতে একইভাবে বর্তমানে 3,600 কোটি টাকা থেকে কমিয়ে দেওয়া হয়েছে 19.84%। গত বছরের চেয়ে এবার বরাদ্দ কম প্রস্তাব করা হচ্ছে খাদ্য ভর্তুকিতে। এখন প্রশ্ন হলো যে খাদ্য ভর্তুকিতে বড় করে দিয়ে আপনি গরিব মানুষের কি উপকার করবেন? বাজেটটা কার জন্য? গরিব মানুষকে এইভাবে মানে এই
দুরবস্থার মধ্যে আবার এই বাজেটে কি উপহার দিচ্ছি আমরা? কিন্তু আমরা ধরছি যে হ্যাঁ উচ্চ মূল্যে মানুষ খারাপ আছে, এটা স্বীকার করছে, কাজের সময় উল্টা কাজ করছে। আর বাজেট বক্তৃতায় মানে অর্থমন্ত্রী জনগণের মতামতের অগ্রাধিকার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন, কিন্তু বাজেট বরাদ্দ সেভাবে দেননি। যে গবেষণা প্রতিষ্ঠানে দেখা যায় শিক্ষাকে তারা উনি 1 নম্বর প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু বাজেট বরাদ্দের ক্ষেত্রে 3 নম্বর করেছেন। স্বাস্থ্যে উনি 2 নম্বর প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু বাজেট বরাদ্দের ক্ষেত্রে 7 নম্বর করেছেন। কর্মসংস্থানকে 3 নম্বরে, কিন্তু উনি ওটাকে 18 নম্বরে রেখেছেন, লাস্ট। কর্মসংস্থান প্রায়োরিটি বরাদ্দের দিক দিয়ে লাস্ট। কৃষিতে উনি বলেছেন 4 নম্বর, কিন্তু বরাদ্দের দিক দিয়ে দিয়েছেন 8 নম্বর প্রায়োরিটি। স্থানীয় সরকার পল্লী উন্নয়নে 5 নম্বর, এটা 5 নম্বর আছে। আরেকটা জিনিস খুবই দুঃখজনক, সেটা হলো যেটাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে, অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, বাসস্থান সুবিধা, শিল্প, সব অবকাঠামোর জন্য যেটা লেটেস্ট, যেটা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেটা ছিল সেখানে বাড়ানো হচ্ছে তার চেয়ে অনেক বেশি। অবকাঠামো যোগাযোগ খাতে এইবারকার 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেখানে ছিল দেওয়া হয়েছিল অবকাঠামো দেওয়া হয়েছে 1,53,800 এত কোটি টাকা উন্নয়ন কর্মসূচি 60.3 পরিকল্পনা, কিন্তু 8ম পঞ্চবার্ষিকী পরিচালনা দেওয়া হয়েছিল 36.10। এখানে 12,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, অবকাঠামোতে বাড়ানো হয়েছে। আর সোশ্যাল সার্ভিস যেগুলো সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, এগুলোতে সামাজিক সুরক্ষা খাতে কমানো হয়েছে। ওখানে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা বরাদ্দ ছিল যাওয়া হয়েছিল তার চেয়ে বর্তমান বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কমানো হয়েছে 1,10,331 কোটি টাকা কমানো হয়েছে। তাহলে আমরা কি মেসেজ দিচ্ছি? যে আমরা সামাজিক সুরক্ষা খাতে ইম্পর্টেন্ট না, আমরা ইম্পর্টেন্স দিচ্ছি অবকাঠামো খাতে। এখানে অনেক অভিযোগ আছে যে অবকাঠামোগত যেগুলো কাজ হয় সেগুলো কাজের চেয়ে অকাজ হয় বেশি, প্রচুর পরিমাণে দুর্নীতি হয় এবং দুর্নীতির অর্থে লুটপাট হয়। তো আমরা কি এই জন্য আমি মনে করি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ সমূহ যথেষ্ট হয়নি, এবং আমরা প্রস্তাব করি দেশের মানুষকে বাঁচাতে হবে। সেজন্য এই মুহূর্তে দরকার মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং গরিব ছেলের জন্য অন্ততপক্ষে 3 শ্রেণীতে বিভক্ত করে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য রেশন কার্ড সিস্টেম করে রেগুলার বেসিসে অন্ততপক্ষে সামনের 1 বছর তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করার দরকার ছিল। আমরা একটা প্রস্তাব করছি। রেশনের দোকান করেন, সেটা আমাদের আগে ফুড ডিপার্টমেন্ট করতো, এখন টিসিবি করছে। ওরা করতে পারে, যারা করতে চায়, যেই করতে চায়, এটা এখন দরকার আছে। কেননা যেভাবে বাজেট করা হয়েছে সেটাতে আমার মনে হচ্ছে গরিব মারার বাজেট এখন বলা যায়, যদি আমরা বলতে চাই না। এখন আমি যে কথাটা বলছি যে আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো, লোনের উপর আমরা অনেক কিছু নির্ভর করছি। এমনকি আমাদের সরকার চালাতে হয়তো লোন নিতে হতে পারে সেখানে, কিন্তু ব্যাংক ঋণভর বাজেট কেন্দ্রে ব্যাংকের অবস্থা কি? অনেকে বলছে ব্যাংক মরমর অবস্থা, মরমর। অনেক ব্যাংক তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে, এবং এখন মার্জ হচ্ছে। তো এর কারণ হলো খেলাপি ঋণ। এখন ব্যাংক ঋণ খেলাপি হওয়ার আগে ধাপ ওভার ডিউ বা মেয়াদ উত্তীর্ণ। এখন আমি গতকালই একটা রিপোর্ট পেলাম যে খেলাপি এবং মেয়াদ উত্তীর্ণ এটা আসলেই খেলাপি। সবাই বলেছে, বিশেষজ্ঞরা বলেছে যেটা এগুলো খেলাপিকে বিভিন্নভাবে ঢাকা দিয়ে এটাকে রাখা হচ্ছে। সেটার অবস্থা দাঁড়িয়েছে মার্চ 2022 ছিল 3,02,000 কোটি টাকা, মার্চ 2023 হয়েছে 3,50,000 কোটি টাকা, মার্চ 2024 গতকাল পেয়েছি 4,39,000 কোটি টাকা। এবং কিভাবে হচ্ছে সেটাও একটা পত্রিকায় দিয়েছে। সেখানে নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যাংকেরই দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন দেশের শীর্ষ 5 জন ব্যবসায়ী বা শিল্প গ্রুপের নামে এখন প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। আর এই গ্রুপগুলির বেনামি ঋণ আমলে নিয়ে সেটির পরিমাণ দাঁড়াবে 4 লক্ষ কোটি টাকার উপরে। আন্তর্জাতিক মানদণ্ডে এসব ঋণের সিংহভাগই এখন খেলাপি, কিন্তু বিভিন্নভাবে ঋণগুলোকে নিয়মিত দেখানো হচ্ছে। এইটা হলো খেলাপি ঋণের রহস্য। একইভাবে আর একটা কথা ইন্টারেস্টিং আমি মনে করি জানা উৎসব, এইভাবে বেসরকারি ব্যাংক পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীদের ঋণ খেলাপিযোগ্য হলেও সেগুলো নিয়মিত দেখানো হয়। অনেক ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ দেখানো হচ্ছে না। এসবভাবে তথ্য গোপনের মাধ্যমে দেশের ব্যাংক খাতকে আরও বেশি নাজুক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তার আন্তরিকতা থাকলেও অনিয়ম দুর্নীতি ঠেকানো যাচ্ছে না। এটা হলো রিপোর্ট তাদের।
দেশের আর একটা কথা এখানে বলে রাখি, এটা খুব ইন্টারেস্টিং, এই খেলা বিরোধের ব্যাপারে। দেশের দ্বিতীয় প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী জানান, একজন গ্রাহকের কাছে আমার প্রায় 200 কোটি টাকার ঋণ আটকে আছে। ওই ব্যবসায়ীর কাছে টাকা চাইতে গেলে তিনি বলেন, আমি আদালতে 1 বা 2 কোটি টাকা খরচ করলে সব রায় আমার অনুকূলে চলে আসবে, তাহলে কেন আপনার টাকা ফেরত দেবে? এখন আমি জানি না, এগুলো সংবাদপত্রের রিপোর্ট, আমি এটা পড়লাম আপনাদের। তো এখন হলো যে বিশ্ব ব্যাংক আছে, এরা আবার বিশ্ব ব্যাংকের IMF এর রিপোর্টও আছে ঋণ খেলাপি সম্পর্কে, এগুলো আমি আর এখানে বলতে চাই না। আমি এখানে ডাক্তার বিরূপাক্ষ পাল, একজন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট পোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক। উনি অনেক সময় অনেক পত্রিকা আর্টিকেল লেখেন, অত্যন্ত ভালো উনি। আমার মনে হয় উনি যথেষ্ট দক্ষ একজন অর্থনীতিবিদ। ওনার কিছু কথা আপনাদের এখানে আমি তুলে ধরতে চাই, এটা আমি মনে করি জানা দরকার। বিশ্ব ব্যাংকের মধ্যে বর্তমান অর্থ বছরের প্রবৃদ্ধি হবে 5.6 ভাগ। সংকোচনমূলক বাজেটের সদিচ্ছা থাকলে 2025 অর্থ বছরের জন্য 7.5 ভাগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী গ্রহণ করতেন না, বরঞ্চ 4 বা 5 ভাগে সীমিত থাকতেন। এটা অর্থনীতিবিদ, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি অর্থনীতির শিক্ষক ছিলেন, উনি এটা ভালো বুঝবেন। তবে আমি ওনার মতামতটা তুলে ধরলাম। প্রবৃদ্ধির অঙ্ক বাড়লে বাজেটের হিসাবপত্র অন্য সরকারগুলি বাড়াতে হয়েছে, তাই বাজেটকে সীমিত রাখা যায়নি। সেই জন্যই দাবি করা যায় যে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি দমনে যথেষ্ট আন্তরিক নন। তার বক্তব্য হল, বাজেটের অপ্রত্যাশিত মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5 প্রস্তাবিত বাজেটে এক উদ্ভট অনুমান বলে মনে হচ্ছে, কোনো গবেষণা বা অর্থনীতি নেই এর পিছনে। এটা ওনার ধারণা। আরেকটা কথা উনি যেটা বলেছেন আমি একটু আপনাদের বলতে চাই। উনি যেটা বলেছেন সেটা হলো যে কাঠামোগত পরিবর্তন, মূল্যস্ফীতি কমাতে যে কাঠামোগত পরিবর্তন আনা প্রয়োজন ছিল তার ধারে কাছেও নেই এই বাজেট। 2024-এর নির্বাচনী বাজেট থেকে এটি প্রায় 12 ভাগ বৃহত্তর। উন্নয়ন খরচ অনেকটা বেপরোয়া পর্যায়ে চলে যাচ্ছিল বলে অর্থনীতিবিদরা সরকারকে সতর্ক করেছিলেন। চলমান অর্থ বছরের বাজেট থেকেও আগামী বছরে উন্নয়ন বাজেট বাড়ল 8 ভাগ, বাজেট ঘাটতি বাড়ল 8.3 ভাগ। অর্থাৎ কোথাও কোনো সংযমের সুর লাগেনি, যা দিয়ে ভরসা করা যেত যে মূল্যস্ফীতি হয়তো কমতে পারে। এখানে একটা কথা আছে যে উনি বলছেন যে কোনো বাজেট বড় মাপের পরিবর্তন আনা সম্ভব না, চলতি ব্যয় কতগুলো আছে যেগুলো কমানো জানা। কিন্তু যেটা কমানো উচিত ছিল ওনার ধারণা, সেটা হল উন্নয়ন ব্যয় অন্তত স্বল্পকালের জন্য, সেটা করা উচিত ছিল যা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে লাভবান করত। আমাদের দেশের উন্নয়ন ব্যয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা উন্নত দেশে বটে, এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলিতে নেই। এখানে সর্বব্যাপ্ত দুর্নীতির কারণে 1 টাকার ঘোড়া 3 টাকার দানা খায়। মাইল প্রতি নির্মাণ ব্যয় বিশ্বের সর্বোচ্চ। সেতু নির্মাণে খরচ মানে একটি রেকর্ড। কালক্ষেপণে বাঙালি ঠিকাদার শামুকের বন্ধু। উন্নয়ন ব্যয় আপাতত কমানো মানে পরোক্ষ দুর্নীতির কিছু লাগাম টাকা, সেটি এ বাজেটে করা হয়নি। এর ধাক্কা গিয়ে পড়বে 2 জায়গায়। বিদেশি ঋণ গ্রহণ বেড়ে যাবে শতকরা প্রায় 20 ভাগ। গত 5 বছরে বিদেশি ঋণ প্রায় $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে দেশে ঋণজনিত ঝুঁকি বাড়ছে, রেটিং এজেন্সিগুলি অর্থনীতির মান কমাচ্ছে এবং ঋণের ব্যবস্থা না ভালো আউটলুক দেখাচ্ছে না। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেক বেশি বোঝা দিয়ে যাচ্ছে। এখানে উনি আবার একটা ঠাট্টা করে একটা কথা বলেছেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। যে এই কথা বললেই আমাদের এখানে যুক্তরাষ্ট্র, জাপানের উদাহরণ দেওয়া হয়, সেখানে তো ঋণ অনেক বেশি না হয়। তো উনি বলছেন যে জাপান হয়ে বা আমেরিকা হয়ে তারপরে আপনি ঋণ নিলে এটার ফল করতে পারবেন, ওদের সঙ্গে আপনার তুলনা করেন না। সেখানে উনি বলতে চাচ্ছে যে যদি আপনি ওই তুলনা করেন তাহলে এইটাও তুলনা করা যায় যে রবীন্দ্রনাথ তো স্কুল পালিয়ে যেতেন, খবর জানা যায়, তাহলে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায়। আপনাকে আগে ওদের মতো হতে হবে। ওদের ট্যাক্স জিডিপি রেশিও কি, ওদের ইকোনমিক সাইজ কি, ওদের আদার প্যারামিটার্স কি, সেটা দেখলে তার সঙ্গে আপনি তুলনা করবেন। তারা 300 ভাগ নেবে কি 200 ভাগ নেবে, আমি নিয়েছি, সবাই এত বেশি ঋণ অতিরিক্ত কমও নেয়নি, আর অতিরিক্ত বেশিও নেননি। তারপরে প্রশ্ন হলো যে আমরা কথা বললেই যে ঋণ কমিয়ে দেন, না না 3 কেন, আমেরিকা এত আছে, জাপান এত আছে, ইজ ইট অল? আমি বলছি একজন বিশেষজ্ঞের মতামত, ইট ইজ নট অল। তাহলে আমরা স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যাবে, আগে রবীন্দ্রনাথ হতে হবে, স্কুল পালানো পরে কথা। মাননীয় স্পিকার, ওনার ধারণা আভ্যন্তরীণ ঋণ কমিয়ে আনা উচিত, কারণ দুটি নির্বাচন আগে ব্যাংক খাত থেকে ঋণ বাড়িয়ে মূল্যস্ফীতি উস্কে দেওয়া হয়েছে, তাই এটা সংযত করার কথা ছিল। এবং সরকারের ব্যাংক থেকে খাত থেকে ঋণ নিলে ব্যক্তির জন্য বাকি
তহবিলের সুধার বেড়ে যায়। এই সুধার বাড়ার দ্রব্যের উৎপাদন খরচ বাড়ে এবং বিক্রেতা আগের চেয়ে অধিক দামেও দ্রব্য বেচতে বাধ্য হয়, যা মূল্যস্ফীতি বাড়ায়। এছাড়া উচ্চতর সুধারের কারণে খাঁটি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা প্রয়োজনের চেয়েও ঋণ কম নেন, যাকে আমরা সরকার কর্তৃক সৃষ্ট ক্রাউডিং আউট বলে প্রভাব বলে থাকি। এতে বেকারত্ব বাড়ে ও জিডিপি প্রবৃদ্ধি কমে। অন্যদিকে অখাঁটি লুটেরা সুধারে ধারে না বলে তারা বেশি ঋণ নেয় এবং ব্যাংকিং খাতে ক্ষতি সাধন করে। এই জন্য এই দুষ্টচক্র ভাঙার জন্য প্রয়োজন ছিল উন্নয়ন বাজেট কমিয়ে আনা, আগের খরচের থেকে ঋণ করে ঘি খাওয়া চালিয়ে যাওয়া মানে মূল্যস্ফীতি বাড়ানো, প্রবৃদ্ধি কমানো ও সর্বোপরি বেকারত্বকে আরও কষ্টকর অবস্থায় ঠেলে দেওয়া। দেশের সামষ্টিক স্থিতিশীলতা দিতে হলে একদিকে রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে, দাগি বড়লোককে সাঁড়াশি অভিযানের আওতা আনে কর দিতে বাধ্য করতে হবে, খেলাপির উপর কর বাড়ানোর নৈতিকতার অঙ্গ। অন্যদিকে রাজস্ব পরিস্থিতি উন্নয়ন না হওয়া পর্যন্ত আগামী 3 বছর উন্নয়ন ব্যয়ের লাগাম টানতে হবে। আমরা মনে করি যে এই যে দুজনের কথা আমি বললাম, তারা সবাই কিন্তু এডিবির আকার ছোট করতে বলেছেন। পরিচালনা ব্যয় কমিয়ে আনার কথা বলেছেন একজন, আমি জানি না এটা কতটুকু সম্ভব, এটা বিগ চ্যালেঞ্জ। আর বাজেটের প্রবৃত্তির লক্ষ্যমাত্রা কমান আনার কথা বলেছেন 4 থেকে 5। এটা আমার মনে হয় প্রবৃত্তি কমালে মূল্যস্ফীতিতে এটা একটা ভালো এফেক্ট আসতে পারে। কর প্রস্তাব বা আমাদের মতামত, আমরা যে 4,80,000 কোটি টাকার রাজস্ব কর, এটা মোট রাজস্বের প্রায় 90%। এর আগে ছিল 4,30,000, সেটাকে আমরা 4,10,000 করেছি। এবার এক ধাক্কা আবার 17% বাড়িয়ে আমরা করেছি 70,000, এবং তার মধ্যে 64% আমরা করেছি ইনডাইরেক্ট ট্যাক্স, মূল্য সংযোজন, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অন্যান্য। এগুলো সবগুলো সরাসরি একেবারে রিক্সাওয়ালা, মজুর, ফকির সবাইকে দিতে হবে। এই ধরনের এগুলো হলো অন্যায্য, এবং এই ধরনের ধারণাটাই এখানে সবচেয়ে বেশি। এটার জন্য 3,04,000, এতটাই 3 লক্ষের বেশি আমরা উঠাবো শুধু পরোক্ষ কর দিয়ে। আর বাকিটা আমরা যেটা হিসাব করেছি সেটা হলো আমরা প্রত্যক্ষ কর দিয়ে উঠাবো। আমি মনে করি পরোক্ষ করের চাপ কমানো উচিত, সরকারের এই দিকে খেয়াল রাখা উচিত। কেননা এটা দিয়ে পরোক্ষ যেভাবে আমরা করছি, IMF বা সকলে যে পরামর্শ দিচ্ছেন, সুদের হার বাড়ানো, ডলারের মূল্য বৃদ্ধি, সংকোচন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি আনা সম্ভব হবে। এই সব এক্সপার্টরা বলছেন এটা সম্ভব হবে না। বাজার নিয়ন্ত্রণ করতে হবে, তদারকি করতে হবে, এবং ঘাটে ঘাটে চাঁদাবাজি হলে এগুলো কোনো সময় এই মূল্যস্ফীতির দৌড় সামলানো যাবে না। এইসব নীতি চলে আমেরিকা, ইউরোপ, ওইসব দেশে, যে মূল্যস্ফীতি তারা ওর উপর ডিপেন্ড করে। আমাদের দেশের ইকোনমিক্স এটার উপর ডিপেন্ড করে না। এইসব বেশিরভাগ আমাদের অর্থনীতিবিদদের ধারণা। আমরা প্রস্তাব করি পরোক্ষ করের কোনো প্রস্তাব বৃদ্ধি না করা। পরোক্ষ করে যেটা কমানো হচ্ছে কমাতে পারেন, বাড়ানোটা আমরা মনে করি ঠিক হচ্ছে না। এবং আমাদের প্রচেষ্টা থাকবে যে যতটুকু সম্ভব ন্যায্যভাবে তা আদায় করার ব্যবস্থা করা। এটা আমাদের সাজেশন। আর এটা একটা চ্যালেঞ্জ হিসেবে বলে আমি মনে করি বর্তমান পরিস্থিতিকে উত্তরণের জন্য চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ সরকারকে নিতে হবে। দেশ একটা খারাপ অবস্থা আছে, দেশের সাধারণ মানুষ দুঃখ দুর্দশা আছে, চ্যালেঞ্জ নিতে হবে সবাইকে আমাদের। প্রত্যক্ষ কর আর অনেকেই ভালো আছেন আমরা জানি, ঠিক আছে। বর্তমান পরিস্থিতি আর একটা কথা হলো যে আমরা প্রত্যক্ষ কর আয়কর মোট আমরা দিয়েছি 1,75,680 কোটি টাকা। সাধারণভাবে এইটা আহরণ সম্ভব হতো না, এবং আমি মনে করি আমাদের দেশে অতি ধনী এবং ধনী শ্রেণীর মানুষ তারা তৈরি হয়েছেন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেন, ব্যবসা করেন, ব্যাংক ঋণ নেন, পরিশোধ না করে খেলাপি হন, সুদ মাফ পান, তথাপি ঋণ শোধ করেন না, সে সকল অর্থ বিদেশে পাচার করেন, দেশ বিদেশের সম্পদ গড়ে তোলেন। তারা বেশিরভাগই সঠিক আয় কর দেন না। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মাঝারি ছোট আকারের চাকরিজীবী এবং ব্যবসায়ীরা কর দেন, এবং তারা অনেকভাবে হয়রানির শিকার হন। এখন প্রশ্ন হলো, এবার সরকার একটা নতুন পদ্ধতি করেছেন, অবশ্য আগেও অনেক সরকারই করেছেন, এটা নতুন কিছু নয়। এখানে একটু নতুনত্ব আছে, সেটা হলো কালো টাকাকে সাদা করার জন্য দেওয়া হয়েছে, সেটা হলো 15% সুদ। এটা সারা দেশে একটু সমস্যা হচ্ছে। আর 30% সুদে, যে 15%, যেখানে সাধারণভাবে 30% সুদ দিতে হবে, সেখানে অবৈধ অর্থ বা এই ধরনের অর্থের জন্য আমাদেরকে 15% দিলে এটা কালো টাকা সাদা হয়ে যাবে। এখানে উনি বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী অনেক কারণ দিয়েছেন এটা কেন করেছেন। এটা উনি বলছেন এটা অবৈধ না, অনেক সময় অনেক মানুষ ভুল করে ফেলে, অনেক বিভিন্নভাবে। এটা একটা হয়তো চোখে বুঝতে পারেননি, দেখে দিয়েছেন। আমার কথা হলো, ট্যাক্স যারা ফাঁকি দেন তারা কোনো ভুল করেন না, তারা হিসাব নিকাশ করেন এবং কোথায় কি রাখলে কিভাবে করা যাবে সেটা বুঝেই তারা করেন। ফাঁকি দেন ফাঁকির নামে চাপে পড়েন যারা, কোনো ফাঁকি দেওয়ার চিন্তা করেন না। খুব মনে করেন আমি তো কেমন ইনকাম নেই, ট্যাক্স দিচ্ছি, এটাতে কি আর ভুল হতে পারে, আমার ট্যাক্স দিয়ে দেবো,
কিন্তু ওখানে গিয়ে তারা আটকা পড়ে গেল। তো এখন এইখানে এই 30% দিয়ে 30% জায়গায় 15%, এটা অনেকেই বলেছেন এটা সংবিধান সম্মত নয়, অনেকে বলেছেন এটা নীতিসঙ্গত নয়, এবং অনেকেই বলেছেন যে এটার থেকে খুব বেশি একটা আয় আসবে না। 75 সাল থেকে এখন পর্যন্ত নাকি 71 সাল থেকে মাত্র 4,600 কোটি টাকা নাকি এই ধরনের আয় হয়েছে। তবে এবার একটা নূতনত্ব আছে, 3টা নূতনত্ব আছে যার জন্য কিছুটা কাজ করতে পারে। একটা হলো এখানে এবার যেটা দেওয়া হয়েছে, 15 বছর পর কোনো পরিবর্তে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবেন, কোনো কর্তৃপক্ষ পারবেন, এটা আগে কোনো সময় ছিল না, একেবারে টোটালি ক্লিন। আর তবে আরেকটা কথা এখানে আছে, সাধারণত এটা ছাড়াও দ্বিতীয় হলো যারা কর এইভাবে অবৈধ অর্থ তারা আবার সরকার পরিবর্তন হলে বিপদে পড়বে কিনা এটা একটা তারা দৃষ্টি দেয় অনেক সময়। এখানে হয়তো তারা এবার অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। থার্ড একটা পয়েন্ট আছে, যেটা অবৈধ অর্থ যারা বৈধ করে তারা কিন্তু মুনাফার জন্য করে না, তারা অবৈধ অর্থ বৈধ করে মুনাফার জন্য করে না, তারা করে হলো যে আমি এটাকে সেফ রাখতে পারি কিনা, তারা সেফটিটাকে বেশি প্রাধান্য দেয়। এখন অথবা তারা যেন এটা না করলে বিপদে পড়বে কিনা এটা তারা দেখতে চায়। তো বিপদে এতদিন পর্যন্ত মনে করতাম বিপদে পড়ার সম্ভাবনা নাই, কাজে ব্যবসায়ীরা হয়তো ট্যাক্স দিবে না। এবার যেহেতু একটা ঢালাও সুযোগ দেওয়া হয়েছে এবং কিছুটা হলেও আর সরকারের পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই, আর বিপদে পড়ার সম্ভাবনা একটা আছে। এটা কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি, অনেক দুর্নীতিবাজ ধরা পড়ছেন, পালিয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু দেশে একটা দুর্নীতি বিরোধী একটা মানুষের ভয় পাচ্ছে, দুর্নীতিবাজরা তারা এখন ভয় পাচ্ছে যে আবার কোন সময় কে ধরে। এইসব কারণে এবার হয়তো কিছু টাকা আসতে পারে। এটা অনেকে এক্সপার্টরা যাই বলুন, আমার ব্যক্তিগত ধারণা এই 3টা কারণে কিছু টাকা আসতে পারে। কিন্তু এটা আসলে এটা ভালো কি মন্দ এটা নিয়ে আমার সন্দেহ আছে। চোরকে চুরি করতে দিয়ে আবার তাকে বৈধ করে দেওয়া, এটা ভবিষ্যতে আমাদের জন্য কতটুকু ভালো আনবে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আবার একটু কথা বলবো। তবে একটা কথা, যদি এটা দিতেই হয়, যদি এইরকমই অবস্থা হয় যে দেশের আর কোনো উপায় নাই, তাহলে আপনি এটা যখন 30% দিয়ে বৈধ মানুষকে করছেন, অবৈধ অর্থকে 50% করেন, 60% করেন, তাহলে এটা ন্যায্য হতে পারে যদি করতেই চান। আমি এটার পক্ষে নেই। মাননীয় স্পিকার, বিদ্যুৎ খাত নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সারা দেশে বিদ্যুৎ এখন লোডশেডিং হচ্ছে, বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি চালাতে পারছে না, মানুষের অনেক কষ্ট আছে। যদিও পত্রপত্রিকা আজকাল নিউজ টিউজ আমি সেরকম দেখি না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করে অনেকে বলে বাজেট, এগুলো কথা তুলেন না কেন, আমরা বিদ্যুৎ পাচ্ছি না, 1 ঘন্টা 2 ঘন্টা পাই, সারাদিন 3-4 ঘন্টা পাই। তো মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা আবার উনি 59 পাতায় 122 এবং 13 পাতায় বেশ কিছু তথ্য দিয়েছেন। উনি বলেন 2009 সালে মাত্র 4,900 ছিল, এখন 30,200 হয়ে গেছে। আবার আরও 9,144টি 27টি বিদ্যুৎ নির্মাণে আরও বলেন উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40 লক্ষ হবে, 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট হবে ইত্যাদি। আমার মন্তব্য হলো অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন দেশের অর্থনীতিতে একটি মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে। এখন সিবিটির গবেষণা পরিচালকের বক্তব্যটা আমি বলি একটু, তারপরে আমারটা বক্তব্য বলবো। দেশে এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 30,738টা, সিপিডির একটা স্টেটমেন্ট, কিন্তু উৎপাদন হচ্ছে 14,000 মেগাওয়াট। ব্যবহার করা না গেলেও কেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে? তিনি আরও বলেন সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করেছে তা 2030 সালেও প্রয়োজন হবে না। আজ থেকে 6 বছরের চাহিদা দাঁড়াতে পারে 19,400। তার থেকে যদি আমরা 25% রিজার্ভও ধরি, তাও 23,252 মেগাওয়াট হলেই আমাদের বিদ্যুৎ সক্ষম তৈরি করলে আমাদের চলে। আবার কথা হলো একটা, যে সক্ষমতা বাড়লেও দেশের লোডশেডিং হচ্ছে। গরমে গড়ে 1,100 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে স্পষ্ট কিছু বলা নেই, সরকারি খবর খাত নিয়ে কী করবে তা নিয়েও সবাই অন্ধকারে। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য পরে বলছি। আমরা দেখেছি আমাদের দেশে বিদ্যুতের চাহিদা সাধারণত এখন পর্যন্ত 13 থেকে 15,000 মেগাওয়াট ওঠানামা করে। একসময় এর চেয়ে একটু বাড়লেই, যেমন এপ্রিল মাসের লাস্ট উইকে এটা স্পেসিফিক্যালি স্টাডি করে আমি গতবারে বলার চেষ্টা করেছিলাম, তখন দেখা গেল 22 থেকে 29 তারিখের মধ্যে যেহেতু গরমের কারণে লোকের বিদ্যুতের চাহিদা বাড়ছে, সঙ্গে সঙ্গে লোডশেডিং বাড়ছে, এবং 29 তারিখে গিয়ে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 3,196। সে সময় বিদ্যুতের চাহিদা দাঁড়িয়ে গেছিল 17,000 মেগাওয়াট।
কিন্তু তখনও আমাদের 30,000 বা কাছাকাছি ছিল। তো প্রশ্ন হলো যে ক্ষমতা বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু এর অর্ধেকটাই ব্যবহার করা যাচ্ছে না। কেন লোডশেডিং হবে কেন? আমি যদি ক্ষমতা ডাবল থাকে তাহলে আমার যেখানে আমার দরকার সেখানে দিয়ে দেবো, আমার লোডশেডিং করতে হবে কেন? মজার ব্যাপারে এই অর্ধেক অর্থাৎ প্রায় 15,000 মেগাওয়াট অব্যবহৃত উৎপাদনের সৃষ্টির জন্য বেসরকারি মালিকদের বিদেশি মুদ্রায় বিশাল অঙ্কের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। 2023-24 অর্থবছরে বিদ্যুৎ খাতে মোট ভর্তুকি দেওয়া হচ্ছে 39,000 এক বছরের জন্য, প্রায় 39,406। এই সময় ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বাবদ বেসরকারি মালিকদের দেওয়া হচ্ছে 32,000 কোটি টাকা, যা মোট ভর্তুকির 81%। হিসেবে দেখা যায় 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ শোধ করতে হয়েছে 1,37,000 কোটি টাকা। ভর্তুকি নয়, দাম বাড়িয়ে অর্থ ব্যয় করার পরামর্শ IMF এর তরফ থেকে দেওয়া হয়েছে। সরকার সেটা মেনে দাম বাড়িয়েই চলেছে। 2010 সাল থেকে এখন পর্যন্ত 13 বার দাম বাড়ানো হয়েছে। 3 টাকা 73 পয়সা থেকে প্রতি ইউনিটে গড় এখন 8 টাকা 70 পয়সা হয়েছে। সামনে IMF এর শর্ত মোতাবেক সরকার বছরে 4 বার করে দাম বাড়াবেন শোনা যাচ্ছে। এখানে IMF ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। IMF বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সুপারিশ দেয়নি, যাতে করে এটা বিশ্বাস করার কারণ আছে IMF তাদের ব্যবসায়িক স্বার্থ, তাদের দেওয়ার সুদ সহ বকেয়া ফেরত নেওয়ার জন্য বেশি আগ্রহী। তারা দেশের জনগণের মঙ্গলের জন্য দরকারি সংস্কার করার কোনো সুপারিশ করছেন না। বিদ্যুতের দামের সঙ্গে সকল পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি স্বাভাবিক। ফলে বিদ্যুৎ খাতের উৎপাদন বৃদ্ধির জন্য নির্মিত অব্যবহারকৃত কেন্দ্রগুলি জনগণের শক্তির জন্য নয়, বরং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে উল্লেখ্য, 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার উদ্দেশ্যে 2 বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করা হয়। পরবর্তীতে এই আইন 4 দফা বৃদ্ধি করে 2026 পর্যন্ত বলবৎ করা হয়। এই আইন অনুসারে বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত কেনাকাটার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিচারে আওতায় আনা যাবে না। এইসব বৈশিষ্ট্যের কারণে এই আইনে দায়মুক্তি আইন বলা যায়। কোনো রকম প্রতিযোগিতা আইন পরিবেশে এ সংক্রান্ত নির্মাণ ও কেনাকাটা করা হচ্ছে, এই সকল বিষয়ে বিস্তর দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া যায়। এটা হবেই, আপনি টেন্ডার না করলে যে কোনো জায়গায় অনিয়ম হবেই। টেন্ডার বাদ দিয়ে আমি ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, বিশেষজ্ঞ হিসেবে বলছি, আমি অনেক কাজ করেছি প্রজেক্টে, অনেক ধরনের প্রজেক্ট করেছি। টেন্ডারিং না করে কোনো কাজ আপনি 1-2 বছর ইমার্জেন্সি দিতে পারেন, খরচ হোক, দেশের মানুষ উদ্ধার হোক। 10-15-20 বছর এই দুর্নীতি, বিরাট দুর্নীতি। উপরে আলোচনা থেকে স্পষ্ট এই ধরনের দায়মুক্তি আইন জনস্বার্থের পক্ষে কোনো ভূমিকা রাখতে সক্ষম হয়নি, বরং দুর্নীতির বিস্তার ঘটিয়ে অর্থনীতিকে বেসামাল করে তোলা হয়েছে। স্পিকার, আমাদের প্রশ্ন, কোন মহাপরিকল্পনা বা চাহিদা প্রাক্কলনের ভিত্তিতে অস্বাভাবিক ভালো সুযোগ সুবিধা দিয়ে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, উৎপাদন ক্ষমতা তৈরি হওয়ার পর প্রয়োজনে কেন এগুলি ব্যবহার করা যাচ্ছে না, যার জন্য লোডশেডিং অব্যাহত চলছে ও চাহিদা বাড়লেই লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে? নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে পরে এগুলি ব্যবহার করা যাবে না জানার পরেও কী কারণে ভাড়া বা ক্যাপাসিটি চার্জ দেওয়ার ব্যবস্থা সম্বলিত নতুন চুক্তি করা হচ্ছে? স্পিকার, আমি একটু গ্যাস সেক্টর সম্পর্কে কিছু বলতে চাই। বাজেটের 2014-25 বাজেটের 61 পাতা জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ে বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে। এখানে আমি আবার পুরোনো আইনটার কথাই বলছি। আমরা জানি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য এখানে জ্বালানি আছে, এখানে গ্যাসের ব্যাপারও আছে। সেখানে আমরা বিশেষ বিধান আইন করে আমরা দায়মুক্তি দিয়েছি। এই খাতের কোনো কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি এবং ব্যাপক ক্ষমতা দেওয়া হচ্ছে। সে কারণে কোনো রকম প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে মূল্য নির্ণয় বা ব্যয় নির্ণয় না করে বিশাল অঙ্কের কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে, এখনও করা হচ্ছে। এ খাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ বিভিন্ন জায়গা থেকে শোনা যায়, কিন্তু এ খাতের নিরবিচ্ছিন্ন সরবরাহ দেওয়া সম্ভব হয়নি, এখনও সম্ভব হচ্ছে না। বিভিন্ন জায়গায় গ্যাস এর অভাবে মানুষের কষ্ট পাচ্ছে। আমি এগুলো ব্যাপারে গতবার বলছিলাম, আবার একটু আপনাদের স্মরণ করে দিতে চাই। আমার হিসাবে যেটা আমি দেখছি, খুব সহজভাবে বুঝতে পারবেন আপনারা, সেটা হলো বাংলাদেশের কাছাকাছি 4,000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে দরকার হয়, আসলে হয় 3,880, 4,000ই ধরলাম। তার একটি অংশ 1,000-এর মতো 824, এটাকে আমরা দিতে পারছি না বলে এটাকে আমরা খাটতি হিসাবে দিচ্ছি, সরবরাহ করছি না। আর একটা আমরা LNG হিসাবে আনছি, সেটাও 1,000-এর মতো, 1,041 ইউনিট। আর 2 ভাগ 2016-2015 ইউনিট, এটা আমাদের দেশীয় গ্যাস ফিল্ড থেকে 1,000 করে 2,000, একটা দেশীয়ভাবে উৎপাদিত হয়, একটা বিদেশি কোম্পানির দ্বারা উৎপাদিত হয়। এই 4,000, এই একটা আমরা ঘাটতি সেটা মেটানোর কোনো বন্দোবস্ত করতে পারছি না। তার কারণ হলো হয় অর্থ নেই, অথবা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি নাই।
যে এলএনজি আনা হচ্ছে সেটা 1000 মেগাওয়াট মিলিয়ন কিউবিক ফিট পার ডে দিতে পারে, কিন্তু সেই দুটো স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট 500 করে এর ক্যাপাসিটি। আমাদের 32 ট্রিলিয়ন কিউবিক ফিটের গ্যাস আমাদের পেয়েছি আমরা 2001 সালে। 2018 সালে আবার বিদেশি কোম্পানি সার্ভে করে বলেছে আমাদের 34 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে। সেই গ্যাসগুলোকে আমরা উত্তোলনের কোনো এখনো বন্দোবস্ত করিনি। এবং দেশীয় গ্যাস বিদেশ থেকে যে আমরা এলএনজি আনি, এলএনজি যেটা আমাদের দেশের থেকে $1 থেকে $3 খরচ হয় দেশের গ্যাস ফিল থেকে। বিদেশ থেকে এলএনজি আনলে আমাদের যেটা চুক্তি, দীর্ঘমেয়াদী চুক্তি $12 পার ইউনিট, আর যদি স্পট মার্কেট $35 থেকে $40। সব সুদ্ধা যদি আমরা দেশীয় উৎপাদন করি তার চেয়ে আমরা দেশে গ্যাস যদি বিদেশি দ্বারা উৎপাদন করি 2 গুণ, আর এটা হয় প্রায় 12 গুণ যদি আমরা বিদেশ থেকে এলএনজি আনি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি নাই, আমরা যে কোনো সময় আমাদের প্রশ্ন বিষয়গুলি কি দূরদর্শিতার অভাব? এই যে আমরা রেডি ছিলাম না, আমরা গ্যাস আগে থেকে ব্যবস্থা করে নেই, আমাদের লোকাল গ্যাস ফিল্ড থেকে আমরা এক্সপ্লোরেশনের ব্যবস্থা করে নেই। 2001-এ আমরা জানতাম, 2018-তে কনফার্ম হয়েছে, 18 থেকে 6 বছরে আমরা গ্যাস ফিল্ড কয়েকটা চালু করে দিতে পারতাম, করা হয়নি। এগুলি কি আমাদের দূরদর্শিতার অভাব, নাকি এলএনজি আমদানিতে আগ্রহী সুবিধাভোগীদের মুনাফা করতে সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে? অনেকেই এ ব্যাপারে অভিযোগ উত্থাপন করেন। মাননীয় স্পিকার, অফশোর ব্যাংকিং সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। এটা অফশোর ব্যাংকিং আইনটা পাস হয়েছে রিসেন্টলি। এখানে ব্যাংকে অ্যাকাউন্ট রাখার কোনো উৎস খোঁজ করা হবে না, এবং আপনি যে কোনো সময় কোনো ট্যাক্সও দিতে হবে না, কোনো রকম শুল্ক দেওয়া হবে না, যে কোনো সময় আবার রাখতে পারেন, নিয়ে যেতে পারেন ইত্যাদি। তো এটাতে আমরা আশা করছি যে আমাদের রিজার্ভ হয়তো বাড়বে, কেননা এই বিষয়টি অফশোর ব্যাংকের কথাটি আমি আসতাম না, যেহেতু এটা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা নেই, কিন্তু উনি বাজেট উত্তর একটা সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে যখন রিজার্ভের কথা জিজ্ঞাসা করা হয়েছে তখন মাননীয় প্রতিমন্ত্রী যে ছিলেন উনি বলেছেন যে আমরা অফশোর ব্যাংক করছি, অনেক রিজার্ভ আমাদের অফশোর ব্যাংকের মাধ্যমে চলে আসে। কাজেই অফশোর ব্যাংক সম্পর্কে কথা বলার আমার দরকার বলে মনে করছি। এখানে বিভিন্ন এক্সপার্টরা বলেছেন অফশোর ব্যাংকে বৃদ্ধি হবে কিনা এটা নিয়ে তারা সন্দিহান, এবং একটা বলেছেন যে এটাকে যদি আসেও এটাকে স্থিতিশীল রিজার্ভ হিসেবে ধরা যাবে না, কিন্তু যে কোনো সময় এটা চলে যেতে পারে। কাজে তাদের ধারণা যে এগুলো করে আমরা যেটা অনেক মানুষই যেটা বলেন অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে বড় ধরনের দায়মুক্তি বা ইনডেমনিটি দেওয়া হচ্ছে, এটা আরেক ধরনের দায়মুক্তি দেওয়া হচ্ছে। এই কথাটা খুব ব্যাপকভাবে প্রচলিত যে দেশের কিছু ব্যবসায়ী বিভিন্নভাবে টাকা উপার্জন করে ও ঋণ খেলাপে ধনী ও অতি ধনী হয়েছেন, তারা সে অর্থ বিদেশে পাচার করেছেন। তাদের সে সকল অর্থকে বৈধতা দেওয়া ব্যবহার করে মুনাফা করার সুযোগ দেওয়ার জন্য এই আইন করা হচ্ছে। সেই হিসাবে এই আইনটিকে দায়মুক্তি দেওয়া অর্থনৈতিক ও দুর্বৃত্তায়ন সহায়ক বলে অনেকে অভিযোগ করেন। এই নতুন করে বৈধ অবৈধ অর্জিত টাকা বিদেশে পাচার উৎসাহিত হতে পারে এই আইনের মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি আমার একটা শেষ কথাই বলতে চাই এখন উপসংহার। কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ক্রমশ হ্রাস পাচ্ছে। সব জায়গায় আস্তে আস্তে এরা নর্মাল হয়ে যাচ্ছে, সব জায়গায় জিনিসপত্রের দাম স্বাভাবিক হয়ে যাচ্ছে। বিশ্ববাজারে অনেক জিনিস এখন আমরা আগের অবস্থাতেই সেরকম দামই পাচ্ছি, যদিও আমাদের দেশে এটার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন দেশ পূর্বের অবস্থা ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের ক্রমোন্নতি ঠেকানো যাচ্ছে না। সে কারণে অনেক বিশেষজ্ঞের ধারণা কোভিড মহামারী বা ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের মূল সমস্যা সৃষ্টি করেনি। সমস্যা শুরু হয়েছিল আগেই অন্যান্য কারণে। কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধ এগুলিকে উস্কে দিয়েছে মাত্র। মানে স্পিকার, তাদের মধ্যে কোভিড ও ইউক্রেন শুধু মূল সমস্যাকে পাশ কাটানোর অজুহাত হিসাবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। আসল সমস্যা এক কথায় জবাবদিহিতার ঘাটতি, ফলে সুশাসনের অভাব। ফলশ্রুতিতে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন সমাজের প্রতিটি স্তরে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ও সে সংক্রান্ত নীতিমালা ব্যক্তি স্বার্থ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলে অর্থনৈতিক নীতি প্রণয়ন বা বাস্তবায়নের দেশ ও জনগণের স্বার্থ প্রায়শ উপেক্ষিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করে দেশে অবাধ দুর্নীতির সুযোগ সৃষ্টি, অফশোর ব্যাংকিং চালু করে বিদেশে পাচারকৃত অর্থকে অবৈধ অর্থকে বৈধকরণ,
নামমাত্র কর প্রদান করে কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী, ব্যাংক ঋণ খেলাপি, বিদেশি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতি ধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে। তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থনীতিতে দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমস্যার সমাধান করা অবাস্তব। হয়তো অনেকে মনে করছেন কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে, কিন্তু এটা কখনো হয় না। ব্যাংকিং খাত হলো অর্থনীতির হৃৎপিণ্ড, এটাতে রক্তক্ষরণ হচ্ছে, সেটাতে বন্ধ না করে আবার তাকে ব্লাড দেওয়া যায়, কোনো লাভ হবে না। সেটাতে সেই হয়তো যদি হতোই এরকম, তাহলে পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্ব এই ধরনের মডেল ব্যবহার করতো। এই ধরনের মডেল পৃথিবীর কোথাও ব্যবহার হয় না। অর্থনীতিকে সুস্থ করতে হলে সমাজের সর্বস্তরে জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে। তাহলে শুধু দেশে সুশাসন আসবে, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ করার উদ্যোগ নেওয়া যাবে ও নেওয়া হবে। এক কথা বলা যায়, অর্থনীতিতে সুশাসনের অভাব ও সে কারণে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের যে ব্যাপকতা, তা থেকে উত্তরণ ব্যতীত বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বাজেটে মূল সমস্যার কোনো স্বীকৃতি ও সমস্যা মোকাবেলার দিক নির্দেশনা পাওয়া যায়নি, বরং সমস্যা কারণসমূহকে উৎসাহিত করার প্রয়াস লক্ষ্য করা যায়। কাজেই বিদ্যমান অর্থনৈতিক সমস্যার টেকসই ও স্থায়ী সমাধান খুব শীঘ্রই হচ্ছে এমনটা আশা করা যাচ্ছে না। স্পিকার, তথাপি অর্থনীতির ক্রম ধসে যাতে কিছুটা হলেও মন্থর হয় ও সাধারণ মানুষের সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়, সেই উদ্দেশ্যে কিছু প্রস্তাব পেশ করলাম। আশা করি সেগুলো বিবেচনা করা হবে। স্পিকার, আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো এখানে বাজেট বক্তৃতার সময় আমরা অনেক সময় খেয়াল করেছি আমাদের অনেক বিজ্ঞ সংসদ সদস্যরা আমাদের নেতা পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে অনেক কটূক্তি করেন, অনেক কথা খুব ঢালাওভাবে অনেক কিছু বলে থাকেন। আমি এখানে বলতে চাই, আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24শে মার্চ যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিচিত বাংলার মানি এটাকে স্বাগতম জানিয়েছিলেন। তৎকালীন সময় যখন নেত্রী ছিলেন, উনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে এটাকে সমর্থন দিয়েছিলেন। এবং আমার ধারণা মতে বাংলাদেশের ইতিহাসে হয়তো পরবর্তীকালে মূল্যায়ন হবে। এরশাদ সাহেবের এই ক্ষমতা গ্রহণটা আওয়ামী লীগকে একটা বড় ধরনের সুযোগ দিয়েছে। আওয়ামী লীগের জন্য এটা আমি মনে করি সবচেয়ে বেশি বিগেস্ট বেনিফিশিয়ারি আওয়ামী লীগ স্যার। এবং ওনার শাসনকালকে অনেক হিসাব নিকাশ করার পরও 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত ওনার পদত্যাগের আগে পর্যন্ত কালকে এটাকে একটা বৈধ গণতান্ত্রিক সরকার হিসাবে কোর্টের থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন বিভিন্ন আন্দোলনের কথা বলে, গণ আন্দোলন, তখন কিন্তু জনগণ ওনার সঙ্গে ছিল। উনি রংপুর থেকে জেলখানার ভিতর থেকে 5টি আসনে জয়লাভ করেছিলেন। 5 বছর পরে আবার 5টি আসনে জয়লাভ করেছিলেন। এবং শেষ পর্যন্ত গিয়ে উনি যখন যেখানে দাঁড়িয়েছেন, ঢাকায় দাঁড়িয়েছেন, অন্যখানে দাঁড়িয়েছেন, সব জায়গায় উনি জীবনে কোনোদিন পরাজিত হন নাই। ওনার সঙ্গে উনি কোনোদিন জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হন নাই। উনি যেখানে গেছেন সেখানে লক্ষ লক্ষ জনগণ ওনাকে নিয়ে তারা এগিয়ে গেছে। ওনার কোনো বডিগার্ড ছিল না, কোনো গানম্যান ওনার সঙ্গে থাকতো না। উনি নিজেই লক্ষ লক্ষ জনগণের মধ্যে চলে গেছিলেন। এবং উনি বিভিন্নভাবে ওনার জনগণের থেকে উনি কোনো সময় বিচ্ছিন্ন ছিলেন না। রাজনীতিতে 90 সালের পর থেকে এখন পর্যন্ত উনি যতক্ষণ উনি ছিলেন ওনার দল, উনি একটি নিয়ামক শক্তি হিসেবে ছিলেন। ওনার অসুস্থ হওয়ার সংবাদে লক্ষ লক্ষ মানুষ সেখানে তার জন্য এসেছিলেন। ওনার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে। ফলে ওনার অবদান বাংলাদেশে অনেক কিছু আছে। তো আমরা মনে করি অনেক খুব ভালোভাবে অনেক কথা বলেন, এগুলো আমাদেরকে ব্যথিত করে। এবং আমরা মনে করব যে ভবিষ্যতে উনি যেহেতু মৃত এবং উনি যেহেতু এখানে সংসদে উপস্থিত নেই, এগুলো আমি মনে করি যে না, এগুলো নিয়ে এইভাবে আলাপ করা উচিত। কিন্তু আমাকে যেহেতু কথাটা কষ্ট দিয়েছে, সেই জন্য আমি বলতে হলো যে উনি কোনো সময় গণধিকৃত ছিলেন না, উনি কোনো সময় জনগণের থেকে বিচ্ছিন্ন ছিলেন না, ওনাকে কোনো সময় কোনো জায়গায় আশ্রয় নিতে হয়নি, ওনাকে জনগণই সবসময় প্রোটেকশন করছে। এবং মৃত্যুর পর পর্যন্ত উনি সেইভাবেই যথেষ্ট রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে, দেশবাসীর ভালোবাসার সঙ্গে, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা দিয়ে তাকে বিদায় দিয়েছে। তো মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, আপনাকে সমাপনী বক্তব্যের জন্য বাজেটের উপর ধন্যবাদ।